আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি। আজকে তোমরা যারা ক্লাস 10-এ আছো ভোকেশনালে, তাদের চ্যাপ্টার 5 কেমিস্ট্রি, এটার যে সেকেন্ড লেকচারটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সমযোজী বন্ধন কি এবং একটা সমযোজী বন্ধনকে আমরা কিভাবে ব্যাখ্যা করব এবং পরীক্ষায় আসলে সেটা আমরা কিভাবে লিখব। ঠিক আছে? তো একেবারে প্রথম লেকচারে আমরা দেখছিলাম যে হচ্ছে সমযোজী বন্ধন বলতে সেটাই বোঝায় যেখানে দুইটা অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে সমযোজী বন্ধনের সংজ্ঞা ছিল। তাহলে এখানে কি হবে? প্রথমত কারা যুক্ত হবে? অধাতব পরমাণু। এবং কিভাবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো এইটুকু কথা তোমাকে বলতে হবে যখন বলবে যে সমযোজী বন্ধন কাকে বলে। তো আমরা লিখি, যখন একাধিক অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয় তখন তাকে সমযোজী বন্ধন বলে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সমযোজী বন্ধনে কেবল ধাতব পরমাণুসমূহ একে অপরের সাথে যুক্ত হয়। সমযোজী বন্ধনে যুক্ত হওয়া পরমাণুসমূহের মাঝে যে দুর্বল বল কাজ করে তাকে ভ্যান ডার ওয়ালস বল বলে। আমরা যেমন আয়নিক বন্ধনের মধ্যে দেখছিলাম যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, কারণ এই আয়নিক বন্ধনের ভেতরে একটা পজিটিভ আয়ন থাকে, একটা নেগেটিভ আয়ন থাকে। তো এদেরকার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কিন্তু সমযোজী বন্ধনের, ধরো আমরা একটা মিথেন অণু দেখি, এটার ভেতরে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত থাকে। তো এখানে আমরা জানি যে তারা অবশ্যই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওই কী করে, বন্ধন তৈরি করে। কিন্তু শেয়ার করার পরে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেই আকর্ষণ বলটাকে আমরা কি বল বলি? সেটাকে বলি ভ্যান ডার ওয়ালস বল। তো এটা কিন্তু মনে রাখতে হবে। এটা এমসিকিউ এর ভেতরেও আসবে, বা হচ্ছে ক প্রশ্ন যেটা যে বলবে যে হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস বল কাকে বলে, তো এটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, তো আমরা এই যে আজকে মিথেন অণু এর যে গঠন সেটা ব্যাখ্যা করব। ধরো আমাকে বললো যে CH4 এর গঠন ব্যাখ্যা করো, অথবা CH4 কী ধরনের যৌগ সেটা নিয়ে আলোচনা করো। তো আমরা তখন কি করব? এখানে দেখো দুইটা মৌল আছে, একটা কার্বন, 4টা হাইড্রোজেন। তো মৌল আছে কয়টা? দুইটা, কার্বন আর হাইড্রোজেন। তো প্রথমেই আমরা মূল যে মৌলটা থাকবে, মূল মৌল বলতে বোঝাচ্ছি যেটা সংখ্যায় কম থাকে, সেটাকে আমরা মূল বলি বা কেন্দ্রীয় পরমাণু বলি। তো মূল পরমাণুটাকে আমরা হচ্ছে প্রথমে লিখে ফেলবো এখানে। তো লেখার ক্ষেত্রে আমরা কি করব? যে প্রথমে তার ইলেকট্রন বিন্যাসটা করব। যেমন এখানে আমরা বলছি কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, কার্বনের ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি, কার্বন যেহেতু 6 নম্বর, তাহলে 1s2 2s2 2p2। তো এখান থেকে আমরা দেখতেছি এর বাইরের শক্তি স্তর মানে হচ্ছে 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা। এখানে 2টা, এখানে 2টা। ঠিক আছে? বা আমরা ডায়াগ্রামে যদি একটু খেয়াল করি, দেখো প্রথম শক্তি স্তরে 2টা, তারপর শক্তি স্তরে আছে 4টা। তো এখন স্বাভাবিকভাবেই বন্ধন গঠনের পরে এই যে সিঙ্গেল ইলেকট্রনগুলো আছে একটা একটা করে, এখানে আরেকটা করে ইলেকট্রন আসতে হবে, নাহলে তো এর যোজ্যতা স্তরটা পরিপূর্ণ হবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বাইরের শেলে তোমার সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা বলো তো? 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে। তো এই 4টা ইলেকট্রনগুলোর পাশে আরেকটা করে ইলেকট্রন আসবে। তার মানে এটা যেহেতু হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে, প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে থাকে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এখানে লাগবে কয়টা ইলেকট্রন বলো? 4টা। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া হয় তখন 4টা হাইড্রোজেন মিলে তোমার এইভাবে এসে যুক্ত হয়। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমরা নিচে দেখতেছি। তো দেখো প্রথমে কার্বন ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা বলবো এটা যে একটা অধাতু। তাহলে বলবো যে এর বাইরের শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে, তাই এটি একটি অধাতু এবং বন্ধন গঠনের সময় হাইড্রোজেনের সাথে ইলেকট্রন কি করবে? শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এই অংশটা আমরা প্রথমে ক্লিয়ার করছি। অর্থাৎ কার্বন এটা যে একটা অধাতু, এটার ইলেকট্রন বিন্যাস এবং এই বন্ধন গঠনের সময় ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। সেই কথাটা আমরা এখানে স্পষ্ট করছি। নেক্সট যে মৌলটা আছে সেটাকে আমরা বলবো। তো এখানে আছে কি? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখব যে এর বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে এবং বন্ধন গঠনের সময় ইলেকট্রন কি করবে? শেয়ার করে শক্তি স্তর পূর্ণ করবে। ঠিক আছে? তো এখানে আমরা ওই যে শুরুতে যে কথাটা বলছি যে 4টি হাইড্রোজেন একটি করে ইলেকট্রন কার্বনের সাথে শেয়ার করে CH4 তৈরি করবে। আর একটু আমরা যদি নিচে দেখি, আর একটু নিচে গেলেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
এই যে এটা হচ্ছে তোমার মূল যে যৌগটা হয় সেটা দেখতে হয় এরকম। দেখো এখানে যদি একটু খেয়াল করো, একটা কার্বনের ইলেকট্রনগুলোকে আমরা হচ্ছে ব্লু দ্বারা প্রকাশ করছি, মানে নীল কালার। আর এখানে দেখো 4টা হাইড্রোজেন আছে, তো প্রত্যেকটার ইলেকট্রন যে লাল যেটা সেটাতে আমরা ধরো হাইড্রোজেন প্রকাশ করছি। তো এইগুলো হচ্ছে আমাদের একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে। তো পরীক্ষার ভেতরে তো তুমি আর কালো, লাল বা নীল এগুলো ইউজ করতেছো না, তুমি এখানে এইভাবে চিত্রটা আঁকবা যে এখানে কার্বনেরটা হচ্ছে আমরা গোল গোল দিলাম, এই যে এইভাবে তোমার হচ্ছে দেখো এই পাশে ছিল 4টা। তো যখন হাইড্রোজেন আসবে, হাইড্রোজেনটা যখন আমি দিব এখানে একটা ক্রস চিহ্ন দিব, ঠিক আছে? ওই ক্রস চিহ্ন দিয়ে বোঝাচ্ছি ওইটা কার ইলেকট্রন, হাইড্রোজেনের, ছোট একটা ক্রস চিহ্ন। তো এটা হাইড্রোজেন, একইভাবে এখানেও একটা হাইড্রোজেন, এখানে একটা ক্রস চিহ্ন দিব, ঠিক আছে? তো এইভাবে আমরা এই চিত্রটা আবার একটু এঁকে দিব। তো আশা করি বুঝতে পারছো তোমরা যে কিভাবে একটা সমযোজী বন্ধনকে প্রকাশ করতে হয়। এখানে থাকা প্রত্যেকটা মৌলকে তোমার বলতে হবে ইলেকট্রন বিন্যাস করে যে এরা যে আসলে অধাতু, তারপর এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটা বললেই শেষ। এবার আমরা গত ক্লাসে দেখছিলাম যে হচ্ছে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য, তো একইভাবে আমাদের সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য সম্পর্কেও জানতে হবে। কারণ পরীক্ষাতে শুধুমাত্র যে তোমাকে বন্ধন গঠন ব্যাখ্যা করতে বলবে এরকম না, তোমাকে বলবে যে এই যৌগটার বৈশিষ্ট্য কেমন হবে, এই যৌগটার বৈশিষ্ট্য মানে যৌগটার হচ্ছে ওই যে আমরা 4টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম না আয়নিক বন্ধনের মধ্যে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে দ্রবণীয়তা, ক্যালাস গঠন, বিদ্যুৎ পরিবাহিতা। তো এখানেও আমাদের 4টা পয়েন্ট করে উল্লেখ করতে হবে। তো আমরা এটা তুলনামূলক যদি আলোচনা করি যে একটা আয়নিক বন্ধনের ভেতরে পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রন থাকে, সেই দিক থেকে একটা সমযোজী যৌগের ভেতরে এরকম কিছু থাকে না, শুধুমাত্র ইলেকট্রন শেয়ার করে। তো ইলেকট্রন শেয়ার করার কারণে এই যে আয়নিক বন্ধনের মধ্যে যে বন্ধনটা হয় এটা অনেক তীব্র হয়, ঠিক আছে, বা শক্তিশালী হয়। সেই তুলনায় সমযোজীটা হচ্ছে অনেকটাই দুর্বল। তাহলে দুর্বল মানে কি, তুমি যদি এগুলাকে আলাদা করতে চাও অল্প পরিমাণ তাপ বা শক্তি প্রদান করলেই তারা আলাদা হয়ে যায়। তো আমরা এখন দেখি গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের বিষয়টা। সমযোজী যৌগে অধাতব পরমাণুসমূহ পরস্পরের সাথে ভ্যান্ডারওয়ালস বল বা দুর্বল ভ্যান্ডারওয়ালস বলের দ্বারা আকর্ষিত বা যুক্ত থাকে, ফলে সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে নিম্নমাত্রার হয়। যেমন আমরা পানির গলনাঙ্ক জানি 0°C এবং স্ফুটনাঙ্ক মাত্র 100°C। এবার দ্রবণীয়তা, তো সমযোজী যৌগগুলা দ্রবীভূত হবে সমযোজী যে যৌগগুলা তাদের মধ্যে, ঠিক আছে, মানে যাদের ভেতরে এরকম নেগেটিভ বা পজিটিভ কোনো কে থাকবে না, তোমার প্রান্ত থাকবে না। তো এরকম এরা পানির ভেতরে দ্রবীভূত হয় না, কারণ পানির ভেতরে পজিটিভ আর নেগেটিভ প্রান্ত থাকে। তো দ্রবণীয়তার কথা যদি আমরা বলি, বেশিরভাগ সমযোজী যৌগ জৈব দ্রাবকের ভেতরে ওই যে যেমন ইথানলের ভেতরে দ্রবীভূত হবে, এরা পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ আছে, যেমন হচ্ছে তোমার গ্লুকোজ, চিনি, এগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয়, আমরা দেখি এগুলো। বিদ্যুৎ প্রবাহিতার কথা বলবো যে যেহেতু আমাদের সমযোজী যৌগের মধ্যে কোনো প্রকার কি থাকে না, আধান থাকে না বা ইলেকট্রন থাকে না, CH4, এটার ভেতরে যদি আমরা দেখি এই ইলেকট্রন দেয়, এই ইলেকট্রন দিয়ে সবাই শেয়ার করে, তো শেয়ার করার মাধ্যমে কোনো চার্জ তৈরি হয় না, মানে পজিটিভ বা নেগেটিভ কোনো প্রান্ত সৃষ্টি হয় না, যার কারণে সমযোজী যৌগগুলা তোমার বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তবে কিছু পোলার সমযোজী যৌগ আছে যেমন পানি, এগুলা বিদ্যুৎ পরিবহন করতে পারে অল্প মাত্রায়। পোলার সমযোজী যৌগ কি, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ কথা বলবো। তারপর আমরা বলবো যে ক্যালাস গঠন, তো বেশিরভাগ সমযোজী যৌগগুলাই ক্যালাস গঠন করে না, এটা আমরা বলবো, কারণ এগুলো কোনো যে আমরা ক্যালাস নিয়ে তো গত ক্লাসে কথা বলছিলাম যে দানাদার আকৃতি, যেমন আমরা তোমার হচ্ছে এই কি বলে লবণের ভেতরে দেখতে পাই যে ছোট ছোট দানা, এরকম ছোট ছোট দানা যেগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এগুলোকে বলা হয় ক্যালাস। কিন্তু তোমার চিনির কিন্তু ক্যালাস দেখতে পাওয়া যায়, চিনি একটা সমযোজী যৌগ। তো আমরা বলবো যে বেশিরভাগ সমযোজী যৌগ ক্যালাস গঠন করে না, তবে চিনির ক্যালাস দেখতে পাওয়া যায়। তো যে কোনো একটা সমযোজী বৈশিষ্ট্যের বিষয়ে কথা বললে আমরা এইভাবে 4টা পয়েন্ট এখানে সুন্দর করে লিখব, ঠিক আছে? তো আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। আমরা নেক্সট কোনো একটা ক্লাসে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই তোমরা আমাদের চ্যানেলে যুক্ত থাকবা সাবস্ক্রাইব করার মাধ্যমে। আর আমাদের এখানে কিছু পেইড কোর্স আছে, সেগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে।
এছাড়াও আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবে এবং বিভিন্ন সাজেশন নোট সেখানে পাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।